হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি অনিশ, আর তোমরা আজকে আবার দেখছো আমাকে অনেক দিন পর। কারণ মাঝখানে সত্যি কথা বলছি, আমি ভিডিও আনতে একটু দেরি করে ফেলেছিলাম, তার জন্য তোমাদের কাছে আমি হেভি করে ক্ষমা প্রার্থী। ভাই আমাকে ক্ষমা করে দিও, আমার মাঝে ভিডিও নিয়ে আসতে দেরি হয়ে গেছিলো। সো চলো বেশি বাকচুদি না মেরে ভিডিওটা তাড়াতাড়ি স্টার্ট করে দিই। কিন্তু তার আগে চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করে দাও আগামী আপডেটসের জন্য। সো লেটস গেট স্টার্ট উইথ সাম ফান। Bollywood. Bollywood, Bollywood, Bollywood. I don't like it. But Bollywood likes me. I can't avoid. একদম ঠিক। তোমাদের মনে হচ্ছে যে এই ডায়লগটা তো অনিশের নিজস্ব নয়। সালা এটা অনিশ তো কেজিএফ এর ডায়লগ কপি করে বলছে নিজেকে, ইয়াশ ভাবছে, দাড়িফাড়ি রেখেছে। আরে না রে বাড়া, নিজেকে ইয়াশ ভাবছি না আমি। আসলে মোদ্দা কথাটা হচ্ছে এই যে বলিউড, হলিউড, টলিউড, এই যে এত উড়ে ভাগ হয়ে গেছে না সিনেমা জগৎ, সিনেমা জগতের এত উডে ভাগ হয়ে যাওয়াটা খুব খারাপ। কিন্তু বর্তমানে তা দেখছি আবার খারাপটাকে রিপেয়ার করা স্টার্ট হয়ে গেছে এবং প্যান ইন্ডিয়া মুভিজ তৈরি হচ্ছে। বিভিন্ন স্টার্স বিভিন্ন ইন্ডাস্ট্রিতে গিয়ে অভিনয় করছেন এবং যথেষ্ট সাফল্য খ্যাতি পাচ্ছেন। তো যাই হোক, সেসব নিয়ে কথা না বাড়ি সুজি আজকে চলে আসছি আমার আজকের এপিসোডের বিষয়, দ্য ডাউনফল অফ বলিউড নিয়ে। বলিউড, হ্যাঁ একদম ঠিক শুনেছো, বলিউড সেই ইন্ডাস্ট্রি যা গত 2020 সাল থেকে কন্টেন্ট এবং সিনেমার অভাবে অসফলতার দুঃখে ধুঁকছে। এক কথায় প্রায় খাপি খেয়ে খেয়ে মরছে, কিন্তু কোনো বাঞ্চত মুখে জল অব্দি দিতে যাচ্ছে না। সিনেমা যদি আসছেই বা কেউ সালা হলমুখী হচ্ছে না। আমি নিজেই বাড়া বলিউডের মুভি দেখতে যাই না, সিলেক্টিভ কিছু মুভি ছাড়া। তো যাই হোক, এই বিষয়টা কেন এলো, মানুষের বলিউডের প্রতি বিতৃষ্ণা জন্মালোই বা কেন, অন্য ইন্ডাস্ট্রিগুলো আস্তে আস্তে বলিউডকে ছাপিয়ে এগিয়ে যাচ্ছে কেন, তবে কি বলিউড আর মার্কেট ধরে রাখতে পারছে না? এতগুলো প্রশ্নের মাঝে একটাই উত্তর আছে, আর সেই উত্তরটা আজ আমি তোমাদেরকে দেবো। হলিউডের পরই নাম আসতো বলিউডের। আগে বলিউডের যে সমস্ত মুভিগুলো বেরিয়েছে, তা সে মেরা নাম জোকার হোক, অর্থাৎ আমি যে আমলটার কথা বলছি সেটা দেবানন্দের আমল অবশ্যই। মেরা নাম জোকার, সত্যা, আগে বলিউডের যে মুভি বেরিয়েছে, অবশ্য সত্যা ছিল সেকেলে প্যান ইন্ডিয়া মুভি। তো বলিউডের যে কোনো মুভি যখন বেড়াতো, তা সে ডিস্কো ড্যান্সার হোক, তা সে তোমার অমিতাভ বচ্চনের জঞ্জির হোক, ডন হোক, যে কোনো মুভি বা হোক শোলে, যে কোনো মুভি যখন বলিউডের বেরোতো গাইজ, সত্যি কথা বলছি, মায়েরই বলছি, বলিউডের সিনেমার টিকিট আগে পাওয়া যেত না। এক কথায় ব্ল্যাকে বিক্রি করতো লোকেরা। মানে এত লেভেলের লোকের চাহিদা ছিল বলিউডের প্রতি যে টিকিট আগে ব্ল্যাকে বিক্রি হতো। আগে সাউথ ইন্ডিয়ান মুভির খুব একটা চাহিদা ছিল না, অর্থাৎ লোকের ডাবিং জিনিসটা বুঝতো না, হাস্যকর মনে হতো থিমগুলো। কিন্তু আস্তে আস্তে পরবর্তীতে ডাবিং সাবলীল হলো এবং মানুষ পুরো বিষয়টা বুঝতে শিখলো। যাক, আমি অনেকটা স্কিপ করে গেছিলাম, কাহিনীতে আবার ফিরে আসি। দেখেছো, এটাও কেজিএফ এর ধাঁচ। তো যাই হোক, বেশি ধাঁচ না মারিয়ে আমি তোমাদেরকে সঠিক কাঁচটা দেখিয়ে দিই। কাঁচটা যেহেতু ট্রান্সপারেন্ট, খুব সহজেই তোমরা এপার থেকে বলিউডের ওপারটা দেখতে পাবে। দেখে নাও। আমি আজকের ভিডিওটায় কিছু পয়েন্টস তোমাদের সামনে তুলে ধরবো, যে পয়েন্টসগুলো শুনে আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে যে বলিউড কেন এরকম ডাউনফলের দিকে এগোচ্ছে নয়, বাড়া ডাউনফল হয়ে গেছে। কিভাবে? হেগে দিয়েছে, মুতে দিয়েছে, যা বলবে বলে নাও, কোনো অসুবিধে নেই। কি করে হলো? সো পয়েন্ট টু পয়েন্ট আমি 10টা পয়েন্টে এটাকে ভাগ করেছি। এবার আমি তোমাদেরকে এই পয়েন্টগুলো বলে শোনাবো। সো প্রথম পয়েন্ট হচ্ছে ল্যাক অফ অরিজিনাল স্টোরি টেলিং, বা এক কথায় বলতে গেলে গোদা বাংলায় যাকে বলে বলা নিজস্বতার অভাব। সত্যি কথা বলতে একটা সময় আমি যে সিনেমাগুলোর নাম করলাম বলিউডের, যে মেরা নাম জোকার বা জঞ্জির, বা সত্যি কথা বলতে তোমার কেদারনাথ বা সত্যা, যে যে মুভিগুলো আগে বেরিয়েছে, প্রত্যেকটা মুভি কিন্তু একটা আলাদা আলাদা থিম, প্রত্যেকটা মুভিরই একটা নিজস্ব গল্প বলার ধরন ছিল। ডিরেক্টর হোক বা স্টোরি টেলার যেই হন, তার কিন্তু নিজস্ব একটা ধাঁচ ছিল, যে ধাঁচে তারা মুভিগুলোকে ফেলে সেই মুভিটাকে দর্শকের কাছে রিপ্রেজেন্ট করে দিতেন। তো তা সে শোলেই হোক বা হোক আগের মুভিগুলো, প্রিভিয়াস যেগুলোর আমি নাম করলাম। কিন্তু এখন ব্যাপারটা কি হয়ে দাঁড়িয়েছে, বলিউডের রিমেকের সিলসিলা তো বহুদিনই চলছে। এখন ব্যাপারটা হয়ে দাঁড়িয়েছে সাউথ ইন্ডিয়ান মুভি হোক বা কোনো মারাঠি মুভি, সেটা অন্তিম দ্য ফাইনাল ট্রুথ, যার অরিজিনাল মুভিটা ছিল মুলশি প্যাটার্ন, যেটা কিনা একটা মারাঠি মুভি থেকে এটাকে হিন্দিতে এতটাই সিম্পলিফাই করে যে বিষয়টাকে দেখানো হলো, সে বিষয়টা অবশ্যই মানুষ গ্রহণ করেছে। কারণ গ্রহণ করার মতনই, কারণ এই মুভিটা একটু অন্য ধরনের ছিল, সাধারণ মানুষের জীবনের ওপর এই মুভিটা ছিল, গরিব কিষানদের জীবনের ওপর ছিল। তো মহেশ মাঞ্জরেকরের ডিরেকশনে তৈরি হয়েছিল। তো যাই হোক, এই মুভিটা মানুষ গ্রহণ করেছে, কিন্তু কোথাও না কোথাও এই একই ঘেন্নাঘাটি জায়গাটা থেকে গেছে। কিরকম না, সাল্লু ভাইয়ের জামা খোলা। সাল্লু ভাইয়ের জামা খোলা বিষয়টা পুরোপুরি ভাই সত্যি কথা বলবো
বলিউডে না এই জামা খোলার গা দেখানো বিষয়টা যেন খুব সাবলীল হয়ে গেছে। সফট পর্ন কন্টেন্ট চলে বলিউডে এখন। সত্যি কথা বলতে কোনো ভালো কন্টেন্ট তো বলিউডে আসে না, সোজা কথা সফট পর্ন কন্টেন্ট চলে বলিউডে। মানে গেহরাইয়া ভাই, মানে কি মুভি এটা, এই দিল হে মুশকিল, এগুলো পরকীয়াকে প্রমোট করা মুভি ভাই। এই সব মুভিগুলো চালানো মানে মানুষের সংসার ভাঙা। কেন ভাঙছো ভাই তোমরা? এইসব মুভি দিও না, একটা প্রেমের মুভি দাও। সীতারামম এত সুন্দর একটা মুভি, হ্যাঁ এরকম মুভি দাও। সো যাই হোক, অ্যাপার্ট তো যাই হোক, নিজস্বতার অভাব যেটা বলছিলাম, যে সমস্ত বলিউডি মুভি এখন কিন্তু রিমেক আর সিকুয়েলের দামে টিকে আছে। কিরকম ব্যাপার? হ্যাঁ, আবার কিছু কিছু বলিউড মুভি আছে যেগুলো রিমেক হোক বা সিকুয়েল হোক সেগুলো কিন্তু সফল হয়েছে। যেরকম কি ভুল ভুলাইয়া পার্ট 1, যেটা কিনা প্রিয়দর্শন বানিয়েছিলেন। প্রিয়দর্শনের সেই 2007-এর ভুল ভুলাইয়া অনেক ভালো মানের একটা মুভি ছিল। অরিজিনাল গল্পটাকে প্রিয়দর্শন কোনোভাবেই বিকৃত করেননি, অরিজিনাল গল্পটাকে অরিজিনাল রেখেই সেটা উত্তর ভারতের প্লটে ফেলে তিনি সেই ধাঁচে গল্পটাকে বলেছিলেন, স্টোরি টেলিং করেছিলেন। কিন্তু এখানে ব্যাপারটা যখন ভুল ভুলাইয়া 2 এর চলে আসলো, পুরো সিনারিওটাই পাল্টে গেল। এবং আমার তো জাস্ট দেখে বাকচুদি ছাড়া কিছুই মনে হয়নি পুরো মুভিটাকে। মঞ্জুলিকাকে মানে মঞ্জুলিকা আর রঞ্জুলিকা দুটো বনে ভাগ করে দেওয়া, মানে বাড়া কি চলছে এগুলো? হ্যাঁ, সিনেমার নামে ছ্যাবলামো নাকি? বোকাচ্ছো হাট থেকে। আর হ্যাঁ, সিকুয়েল মার্দানি ছিল একটা সফল মুভি এদিক দিয়ে। মার্দানির যে সিকুয়েল মার্দানি টুও যথেষ্ট ভালো মুভি। মার্দানি 1টা ছিল হিউম্যান ট্রাফিকিং এর ওপর, অর্থাৎ নারী ও শিশুর যে ট্রাফিক হচ্ছে মেবি তার উপরই ছিল। মার্দানি 2 অনেকদিন আগের সিনেমা, মার্দানিও অনেকদিন আগের সিনেমা। তো যাই হোক, মার্দানি 2টাও খুবই সুন্দর একটা সাইকোপ্যাথ কিলারের ওপর ছিল। এইগুলি কোনো হেতু এটা সফল, কোনো হেতু এটা বিফল, অর্থাৎ বিফলের পরিমাণটাই কিন্তু এখানে 70%। সো যাই হোক, বলিউডকে আবার যদি উঠে দাঁড়াতে হয়, নিজের কন্টেন্ট, গল্প বলার ধাঁচ এবং নিজস্বতা তাদের সিনেমার মধ্যে তাদেরকে ফিরিয়ে আনতে হবে। যদি তারা ভাবে যে সেকেলে ভাব নিয়ে মুভি বানাবে, তাহলে গাদার গাড়ে ঢুকে যাবে মুভি। সোজা কথা বলছি। রাইটিং অ্যান্ড ডায়ালগস, অর্থাৎ মানে খুব মানে কাঁচা হাতে লেখা একটা স্ক্রিপ্ট আর ডায়ালগ। দেখো, এই কাঁচা হাতে লেখা স্ক্রিপ্টটাও কিন্তু আমার বলা নয়। কাঁচা হাতে লেখা থ্রিলার স্ক্রিপ্ট, এটা অ্যাকচুয়াল 22শে শ্রাবণ, আজকে ডেটাও 22শে শ্রাবণ, এবং 22শে শ্রাবণ একটা বাংলা মুভি ছিল, খুবই সফল মুভি। তো বাংলা ইন্ডাস্ট্রিতেও কিছু ডাউনফলস এসছে রিসেন্ট, তো ওটা নিয়ে দরকার নেই। তো 22শে শ্রাবণের এটা একটা ডায়লগ প্রবীর রায়চৌধুরী। তো কিরকম না, পুয়ার ডায়লগ অ্যান্ড পুয়ার রাইটিং। বিষয়টা কি হয়, যে যারা ডায়লগ রাইটিং বা স্ক্রিপ্ট রাইটিংয়ে থাকেন, বা যারা গল্পটাকে একটা ধাঁচে ফেলে তৈরি করে, সেই মানুষেরা গল্পটাকে এমন বিদিগিচ্ছিরি করে দেন যে অরিজিনালিটির তার মধ্যে কোনো বালাই থাকে না। অর্থাৎ আপনি যখন কোনো রিমেক করছেন, তখন সেটাকে আপনি সাউথ থেকে নর্থের ধাঁচে ফেলছেন, তার অরিজিনালিটিটাকে মেনটেন করা কিন্তু সব ক্ষেত্রে যায় না। এটা যেমন ঠিক, তেমনি অনেকে তার অরিজিনালিটিটাকে খ্যাচ করে কেটে তার মধ্যে একটা বিদিগিচ্ছিরি বালের ছাল ভাব ঢুকিয়ে মানে সেটাকে যথেষ্ট জঘন্য করে ফেলে, জগা খিচুড়ি করে ফেলে, যার জন্য খুব আলবাল লাগে দেখতে। অর্থাৎ এক কথায় আমার 150 টাকা 400 টাকা নষ্ট হয় ভাই। সেটা আমি যে কোনো হলেই দেখি, সিঙ্গেল স্ক্রিন বা মাল্টিপ্লেক্স। কিরকম এর উদাহরণ হচ্ছে সোকল্ড, যদি আপনি দেখেন তাহলে আদিপুরুষ এবং রাধে। কিরকম, আদিপুরুষে তো ডার্লিং প্রভাস ছিলেন। তো ডার্লিং প্রভাসের ব্যাপারগুলো কিরকম ছিল, যেটা আমার নিজের ফ্যামিলিতেও আদিপুরুষ দেখে খুব একটা স্যাটিসফাইড লোক হয়নি। এমনিতেই তো আদিপুরুষের ওপর লোকে খোঁজে আছে যে উমরাও কি মানে বালছাল জিনিস বানিয়েছে একটা। অ্যাভেঞ্জার্স লোকি সব থেকে মানে সিন কপি করে তো সে রামায়ণটাকে ইন্ডিয়ান অ্যাভেঞ্জার্স বানিয়ে দিয়েছে। রাবণের ড্র্যাগন ভাই, এটা দেখার পর তো সত্যি কথা বলছি বাচ্চারাও অব্দি উমরাউটকে কিস্তি মারছে, হ্যাঁ বাড়া বালছাল বলে। তো যাই হোক, হ্যাঁ, আর আসছিলাম আদিপুরুষের ডায়লগে, যেখানে ভগবান রামচন্দ্রকে ভাই তুমি এরকম মানে শৌর্য বীর্যশালী একটা যোদ্ধার লুক দিয়েছো, এরকম সে ঠিক আছে, তুমি না হয় গোঁফ লাগিয়ে দিয়েছো। ভগবান রামের গোঁফ ছিল কি ছিল না তা নিয়েও অনেক বিবাদ হয়েছে। তুমি যখন সালা গোঁফ লাগিয়ে দিয়েছো রামের, তখন রামের চেহারা অত যখন হ্যান্ডসাম, তখন ভাই একটু পাঞ্চ ডায়লগ দাও, একটা ভালো ডায়লগ দাও, একটু জোরপূর্বক কিছু একটা ডায়লগ তুমি রামের জন্য অ্যারেঞ্জ করতে পারতে। নাকি সেখানে আদিপুরুষের ডায়লগ রাইটার কিছু কিছু ডায়লগ দিয়ে দিল। শূর্পণখাকে রাম শুধু দুবার বললো मैं विवाहित हूं, मैं आपको ग्रहण नहीं कर सकता। এক সমুদ্র দেবতাকে বলল যে কিনা কি বলে, যে আপনি যদি এগিয়ে মানে আমাকে রাস্তা না করে দেন, তাহলে আমি আপনার বুকে অস্ত্র চালাতে বাধ্য হব। আর লক্ষণকে বলল ভাই শেষ, তুমি থেমে যাও, যখন সেই শবরী নামক বৃদ্ধা মানুষের সঙ্গে তার দেখা হলো। তো যাই হোক, এই ধরনের পোর কিছু ডায়লগের জন্য মুভিগুলো সম্পূর্ণরূপেই গাধার গানে ঢুকে যাচ্ছে। আর राधे बोली गुर्दे की जगह फेफड़ा, फेफड़े की जगह गुर्दे, ऐसा मारूंगा कि फेफड़े की जगह गुर्दे और गुर्दे की जगह फेफड़े आ जाएंगे। মানে ভাই এরকম বালের ডায়লগ কে লেখে ভাই? সিনেমাটা কমেডি ঠিক আছে, কিন্তু কমেডির তো একটা লিমিট হয়, কমেডি ভিন্ন ধরনের হয়। তুমি
সেগুলো ট্রাই করো। মানে এইরকম আলবাল ডায়লগ লিখে একটা জনৈক নায়ক সালমান খান, তার পপুলারিটি শেষ করার কোনো দরকারই নেই তোমার। ওভার এমফ্যাসিস অন স্টার পাওয়ার বা মাত্রাতিরিক্ত গুরুত্ব, একদমই ঠিক। কোনো স্টারকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়াটা উচিত নয়, কোনো কিছুকেই মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া উচিত নয়, তা সে সবজি হোক বা কোনো মানুষ। বিষয়টা কীরকম, কোনো একটা সিনেমা হচ্ছে, এখানে আমি উদাহরণস্বরূপ ধরলাম সারাক টু। সারাক টুয়ে আমি খুব ভালো করে সারাক টুটা দেখেছিলাম। সারাক টুয়ে সেখানে সঞ্জয় দত্ত হোক বা আদিত্য রয় কাপুরই হোক, তো এই দুজনকেই আমি দেখেছি মানে খুব কম সংখ্যক ডায়লগ আর খুব মানে মার্জিত অভিনয় করতে। বেসিক ফোকাসটা ছিল আলিয়া ভাটের দিকে, যে আলিয়া ভাট আলিয়া ভাট আলিয়া ভাট। আরে ঠিক আছে, আলিয়া ভাট পরে পাওয়া গেল যে রবি কিশোর তথা সঞ্জয় দত্ত তার পূজা ভাটের মেয়ে, যে মেয়ে পূজা ভাট মারা যাওয়ার পর সেই মেয়েকে সঞ্জয় দত্ত বড় করে আসছেন এবং পরবর্তীতে আবার তার খোঁজ পেয়েছেন। ঠিক আছে, দ্যাটস ওকে, এটা সিম্পলিও দেখানো যায়। কিন্তু তুমি সালা শুধু আলিয়া ভাটের দিকে ফোকাস করে তুমি পুরো একটা সিনেমাকে গোঁজামিল দিয়ে মানে আগের সারাকের, পুরনো সারাকের কিছু সিন দেখিয়ে সেই মানে সেকেলে বিদিকিচ্ছিরি একটা থিম বানিয়ে দিচ্ছ। এটা তো উচিত হয়নি ভাই। আর সেরকমই একটা উদাহরণ হচ্ছে 1920। 1920 পার্ট 1 যতটা ভালো ছিল, পার্ট 2টা অ্যাভারেজ ভালো ছিল। তারপর তুমি কোত্থেকে বানিয়ে দিলে বানা 1921, তারপর বানিয়ে দিলে 1920 হরর অফ দ্য হার্টস লন্ডন। আরে বানা 1920 এত ফ্র্যাঞ্চাইজি, সত্যি কথা বলতে ভাই নমস্কার, এত মুভি আমি দেখেই শেষ করতে পারবো না, অত ধৈর্য নেই আমার। আর কারোরই অত ধৈর্য নেই, সবারই কাজ আছে। হয় কন্টেন্ট দিয়ে মুভি বানাও ভাই, নাহলে চুদাও, মুভি বন্ধ করে দাও। মিউজিক অ্যান্ড ড্যান্স নাম্বারস, অর্থাৎ গান আর নাচ। এবার গান আর নাচের বিষয়ে কি বলি বন্ধুরা, তোমরা সবই প্রায় কম বেশি জানো। তো গান আর নাচে কিছুদিন আগে একটা মুভি বেরিয়েছে ব্যাড নিউজ, মেবি কোনো একটা পুরনো বলিউড মুভিরও এটাও রিমেক। তো এখানে মেরে মেহবুব মেরে সনম, যেটা বহু পুরনো একটা জনপ্রিয় গান, সেটাকেই আবার রিমিক্স করে ইউজ করা হয়েছে। হ্যাঁ, এমন নয় যে কোনো সিনেমায় যে সব সিনেমায় রিমিক্স গান ইউজ হচ্ছে। অনিশ তুমি কেন এই কথা বলছো? না, আমি অনিশ মোটেও এই কথা বলছে না, সব সিনেমায় কিন্তু রিমিক্স গান ইউজ হয় না। হ্যাঁ, এবার বেশিরভাগ এখন 70% সিনেমা এমন হয়ে গেছে যেখানে রিমিক্স করে সিনেমার পুরো গানের চু হয়ে গেছে, সত্যি কথা বলতে। তো এখানেও মেরে মেহবুব মেরে সনম ছাড়াও অনেক দু একটা গান আমার মনে হয় আছে যেগুলো পুরনো গান। সো এখন কি তবে আর বলিউডে সেই ক্ষমতা নেই যে বলিউড আগের মতো নতুন নতুন ধরনের গান লিখবে, সুন্দর সুন্দর গান লিখবে, বা তেরে বিনা জিন্দগি সে কই, এই ধরনের যে সুন্দর একটা গান, সুন্দর অ্যাপিলের গান, যেটা কিনা ভুল ভুলাইয়াতেও ছিল, এই ধরনের ভালো গান লিখবে? এই ক্ষমতা কি তবে আর বলিউডের নেই? নাকি দিনকে দিন রিজিওনাল সিনেমার প্রতি হিংসায় বলিউডের সমস্ত ক্ষমতাই ওই হিংসার পেছনে ওয়েস্ট হয়ে যাচ্ছে? জানতে চাই আমি। চলে এলাম আমরা ফিফথ পয়েন্টে, দ্য রাইজ অফ রিজিওনাল সিনেমা। এবার রিজিওনাল সিনেমা বলতে তুমি কিরকম বলছো? রিজিওনাল সিনেমা হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রি, তামিল ইন্ডাস্ট্রি, তেলেগু ইন্ডাস্ট্রি, কন্নড়, মালায়ালম এবং মারাঠি, যতগুলো ইন্ডাস্ট্রি আছে নিজস্ব ভারতবর্ষে, ততগুলো ভাষার ততগুলো ইন্ডাস্ট্রি। হ্যাঁ, এবার এই মুভিগুলো বর্তমানে সব ইন্ডাস্ট্রিটা মিলে এখন প্যান ইন্ডিয়ান মুভি বানাচ্ছে, অর্থাৎ নিজের মাদার ল্যাঙ্গুয়েজের মুভিকে ভিন্ন ভিন্ন ভাষায় রিলিজ করা হচ্ছে। যেমন হিন্দি সিনেমাগুলো বর্তমানে তামিল তেলেগুতে রিলিজ হচ্ছে, এবং অনেক সাউথ ইন্ডিয়ান স্টার তাদের মুভিকে, যেমন ঋষভ শেট্টি কান্তারাকে বাংলায় রিলিজ করানোর প্ল্যান করেছেন, এবং পুষ্পাও শুনছি নাকি পার্ট 2টা বাংলায় রিলিজ হবে। তো এই যে রিজিওনাল সিনেমা নিজের জাগরণ ঘটাচ্ছে, রিজিওনাল সিনেমা এত বিস্তৃতি লাভ করছে, তাদের এত সুন্দর কন্টেন্ট দ্বারা লোকের মন জয় করছে, সেজন্য কি হচ্ছে, রিজিওনাল সিনেমাটা অনেকটা জায়গা অবধি কিন্তু মার্কেটে কভার করে যাচ্ছে, যেটা বলিউড পারছে না। সে মার্কেট রিস্কটা বলিউড হয়তো কোনো কারণে নিতে পারছে না, বা হয়তো কোনো কারণে তার ডাউনফল হয়ে গেছে, হয়তো কোনো মানে নিজস্ব অসুবিধার জন্য বলিউড সেই মার্কেটে জায়গাটা নিতে পারছে না। তো এই জায়গাটাই বলিউডকে ফিল আপ করতে হবে, যে নিজের নতুন কন্টেন্ট দিয়ে, ভালো কন্টেন্ট দিয়ে। যেমন স্ত্রী, এই দীনেশ বিজনের স্ত্রীর মতো মুভিগুলো, মাঝখানে মুঞ্জিয়াটা ফ্লপ খেয়ে গেল, যাই হোক, তো স্ত্রীর মতো মুভিগুলো, এই মুভিগুলো যথেষ্ট ভালো। আবার সিক্স পয়েন্ট হচ্ছে গ্লোবাল কম্পিটিশন, মানে বৈশ্বিক কম্পিটিশন, সারা বিশ্বের কম্পিটিশন। আগে যে বলিউড মুভিগুলো বেরোতো, সেই বলিউড মুভিগুলো কিন্তু ভিন্ন ভিন্ন দেশের যে অ্যাওয়ার্ড প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, সেই প্রোগ্রামে তাদের প্রিমিয়ার হতো বা মুভির প্রদর্শন হতো। কিন্তু এখন বর্তমানে সাউথ ইন্ডিয়ান মুভির বোলবালা প্রচণ্ড বেড়ে গেছে, কারণ সাউথ ইন্ডিয়ান মুভির নিজস্ব কন্টেন্ট আছে। বলিউড মুভির মতো তারা কিন্তু মেকি কন্টেন্ট বানায় না, এটা মাথায় রাখতে হবে। পয়েন্ট টু বি নোটেড দর্শক, এটা কিন্তু খুব মূল্যবান একটা কথা, যে বলিউডের মতো মেকি কন্টেন্ট, মেকি বডি, মেকি চেহারা
এত কিছু মেকি জিনিস দিয়ে তারা কিন্তু নিজেদের অরিজিনাল কালচারটাকে ঢেকে দেয় না, নিজেদের অরিজিনাল যে অথেন্টিক কালচার, যে সিম্পল সাউথ কালচার, সেটা কিন্তু তারা মেনটেন করতে পারে, যার জন্যই তারা আজকে এত বেশি রাইজ করতে পেরেছে, এত বেশি শাইন করতে পেরেছে, এত উজ্জ্বল হতে পেরেছে। এ বিষয়ে তোমাদের কি বক্তব্য কমেন্টে জানাও। চেঞ্জিং অডিয়েন্স প্রেফারেন্স। এবার অডিয়েন্সের প্রেফারেন্স, হ্যাঁ আমার মাদের মুখেও শুনেছি, আমার বাবাদের মুখেও শুনেছি যে সিনেমা লোকে এনজয় করার জন্য দেখে, আমার দাদা দিদিদের মুখেও শুনেছি সিনেমা লোকে এনজয় করার জন্য দেখে, কিছু কিছু সিনেমা না হয় স্পেশাল হয়। তবে আমাদের সময়ে আজকের জেনারেশন চাই রাফ কন্টেন্ট। হ্যাঁ তাই বলে মাইল্ড কন্টেন্টও কি চাই না, আমরাও চাই মাইল্ড কন্টেন্ট, কিন্তু আমাদের আজকের যুগে রিয়েলিস্টিক যে জিনিসপত্রের চাহিদা সেটা বেড়ে গিয়েছে। ঠিক যেমন অ্যানিমাল মুভিটা হলো, অ্যানিমাল মুভিটাকে নিয়ে যথেষ্ট ছিটখাল্লি করার চেষ্টা হয়েছিল, কিন্তু কেউ কারোর বাল ছিঁড়তে পারেনি। সন্দীপ রেড্ডি ভাঙ্গা অনেক আগে এগিয়ে গেছেন এবং উনি দূরদৃষ্টি সম্পন্ন পরিচালক বলেই এহেন মুভি ভারতে বানানোর সাহস করেছেন, এটা আমি বলতে পারি বুক ঠুকে। হ্যাটস অফ ভাঙ্গা, এগিয়ে চল। তো যাই হোক, অডিয়েন্সের এখন টেস্ট চেঞ্জ হচ্ছে ভাই। 2010-এর পর টেস্ট চেঞ্জ হয়েছে, 2020-র পরও টেস্ট চেঞ্জ হয়েছে। এবার যদি তুমি ধরতে না পারো, সেই টেস্টটাকে ক্র্যাক করতে না পারো, তাহলে তোমার মুভি কিসের কানে ঢুকবে আমিও বলতে পারবো না। অ্যান্ড ল্যাক অফ রিপ্রেজেন্টেশন অ্যান্ড ডাইভার্সিটি। আমি আগেই দেখেছো, আমি আজকে অনন্তনাগের মতো এগিয়ে যাচ্ছি অনেক পয়েন্টে। আমি এই পয়েন্টটার কথা তুলে দিয়েছি যে ল্যাক অফ রিপ্রেজেন্টেশন। নিজেকে তুমি রিপ্রেজেন্ট করছো যে ইয়েস আই অ্যাম অনিশ ঘোষাল, আই অ্যাম ফ্রম দিল্লি, মুম্বাই, কলকাতা, চেন্নাই, সামওয়্যার, যাই হোক। তো এই যে নিজেকে আমি রিপ্রেজেন্ট করছি, নিজেকে রিপ্রেজেন্ট করার ক্ষমতাটা আজকে বলিউডের হারিয়ে গেছে। কেননা বলিউড অন্য ইন্ডাস্ট্রিকে উঠতে দেবে না, নতুন নতুন অভিনেতাকে উঠতে দেবে না, নতুন অভিনেত্রীদেরকে বসিয়ে রেখে দেবে। কিছুদিন আগে কিল নামক একটি মুভি বেরিয়েছিল, কিল মুভিটা আমি দেখেছি কিছুটা। তো সেই কিল মুভিটাতে একটা ওটিটির অভিনেত্রী তানিয়া মানিকতলা ছিলেন, যথেষ্ট সাবলীল অভিনেত্রী ভাই। সব মুভিতেই তুমি ওই নেপোকিটদেরকে, আলিয়া ভাট, অনন্যা পান্ডেকে ঢোকাবে, তো তোমার ঢুকে যাবে না? সব মুভিতে কি সবাই শ্যুট করে? লাইগার মুভিটা আচ্ছা খাসা মুভি ছিল পুরী জগন্নাথের, হ্যাঁ লাইগার এরকম একটা বক্সিং এর ওপর মুভি, সেটাকেও সালা ফ্লপ করিয়ে দিল। মানে বাকচোদ নমস্কার ভাই তোমাদেরকে, দিয়ে খাল করে দিয়েছো মুভির তোমরা। কন্ট্রোভার্সিস অ্যান্ড স্ক্যান্ডেলস, খুব মূল্যবান পয়েন্ট, খুব রসালো পয়েন্ট। স্ক্যান্ডেল তো বলিউডে চিরন্তন, অন্য ইন্ডাস্ট্রিতে আছে কিনা মেবি আমি জানি না, তাও খুব কম খবর পাওয়া যায় সেখানকার। তো যাই হোক, বলিউডের স্ক্যান্ডেল একদম সামনাসামনি চলে আসে, এক কথায় নেকেড ট্রুথ যাকে বলে, সেটা হ্যাশট্যাগ মিটু হোক বা তোমার সুগার ড্যাডি স্ক্যান্ডেলই হোক। সুগার ড্যাডি মানে বুঝতেই পারছো আমি কাকে বলছি, তো আর নামটা করছি না, কারণ সালা এরপর আর যন্ত্রণা সহ্য করতে পারবে না। তো যাই হোক, এরকম বহু নায়িকা শিকার হয়েছেন এই ধরনের কন্ট্রোভার্সি বা স্ক্যান্ডেলের। বহুজন এর নাম হয়তো ক্রিমিনালদের সাথে জড়িয়েছে, বহুজনের নাম হয়তো ডিরেক্টরের সাথে কুকর্মে জড়িয়ে গেছে, বা ডিরেক্টররা তাদের জীবন শেষ করে দিয়েছে। তো সেই সমস্ত অভিনেতা অভিনেত্রী যাদের জীবন এভাবে শেষ হয়ে গেছে, ইনক্লুডিং সুশান্ত সিং রাজপুত, তাদের প্রত্যেককে আমার পক্ষ থেকে অনেক নমন এবং শ্রদ্ধাঞ্জলি। আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন। এভলিউশন অফ এন্টারটেনমেন্ট কনজাম্পশন। এন্টারটেনমেন্ট অর্থাৎ আনন্দদায়ক যে বস্তু, আমার ইচ্ছে, আমার খুশি, আমার আনন্দ, সেটাকে যে আমি গ্রহণ করছি, সেটা আমার গ্রহণ করার কায়দাটা বদলেছে। বলিউড তোমাকে যদি টিকে থাকতে হয়, তোমাকে দর্শকের আনন্দ কিভাবে হবে সেই জিনিসটা নিয়ে ভাবতে হবে। হ্যাঁ, এবার যদি এখন দর্শকের চাহিদা অ্যাডাল্ট কমেডি হয়, তবে তুমি অ্যাডাল্ট কমেডি বানাও না। হ্যাঁ, এবার অ্যাডাল্ট কমেডি বানাতে গিয়ে সফট পর্ন বানিয়ে দিও না ভাই, তোমাকে অ্যাডাল্ট কমেডি বলা হয়েছে, সফট পর্ন নয়। ঠিক যেমনটা ডেডপুলে ইউজ করা হয়েছে ডায়লগগুলো, সেরকম ইউজ করো। ডেডপুলের হিন্দি ডাবিংয়ে যে ডায়লগগুলো আছে সেরকম ইউজ করো। কেলে কি মুমফলি হয়ে যাতি, সবাই বুঝতে পারছে কিসের কি হয়ে যায়। তো এগুলোই হচ্ছে গাইজ, আজকের ভিডিওটা খুব র হয়েছে, আমি সবার কাছে খুব মাফি চাইছি আজকের ভিডিওটার জন্য। ভিডিওটা আজকে আমি খুব মানে বাজেভাবে খিস্তি খাবার করেছি। তো আজকের ভিডিওটা সত্যি কথা বলতে আমি কোনো স্ক্রিপ্ট লিখে বানাইনি, আজকের ভিডিওটা আমার মন থেকে বানিয়েছি আমি প্রত্যেকের জন্য। আমার মনে হলো তোমাদের সাথে এটা শেয়ার করা দরকার, এবং তোমাদেরও বলিউডের আপরাইজ আর ডাউনফলস নিয়ে, যে সিনেমাটিক আশেপাশের ইন্ডাস্ট্রিগুলোর আপরাইজ হচ্ছে এবং যে বলিউডের ডাউনফল হচ্ছে, এ বিষয়ে তোমাদের কি অভিমত তোমরা অবশ্যই আমাকে জানিও, এবং আমি তোমাদের সদুত্তরের অপেক্ষায় থাকবো। সো ততক্ষণ ভালো থেকো, টাটা, বাই বাই।